সাবস্ক্রাইবার বা লাইক চায় না আজকের এই ভিডিওর জন্য, শুধু চাই এই ভিডিওটি পুরোটা দেখুন। না দেখলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই মুভিটা অন্তত দেখে আসুন। কেননা এখানে আমাদের সমাজের পিতামাতা বা অভিভাবকদের অনেক কিছু শেখার আছে। আমাদের অভিভাবকদের একটু অসচেতনতার কারণে তাদের সন্তানের জীবনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। তাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত তার সন্তানের প্রকৃত সমস্যা কি। কেননা আমাদের সমাজের অনেক রক্ষক রয়েছে যারা রাক্ষসের মতো হিংস্র হয়ে ফাঁদ পেতে আছে আমাদেরকে গ্রাস করে নেয়ার জন্য। আর একটি ভুল সারা জীবনের কান্নার কারণ হতে পারে। যাই হোক, এই গল্পের প্রথমে আমরা 2013 সালে নূর নামের একটি মেয়েকে তার পরিবারের সাথে পুলিশ স্টেশনে যেতে দেখি, যার বয়স হলো 16 বছর। এখানে সে তার সাথে ঘটে যাওয়া বিষয় নিয়ে রিপোর্ট লিখছিল, যেটি দেখে সামনে বসে থাকা নারী কনস্টেবল ভয়ে তার অফিসারকে মেসেজ করে যে, স্যার, হাই প্রোফাইল কেস। অফিসার জিজ্ঞাসা করে, ক্রাইম? কনস্টেবল লেখে, রেপ অফ মাইনর, অর্থাৎ মেয়ে এখনো নাবালিক। এখানে অফিসার পস্কো ধারাতে রিপোর্টটি এন্ট্রি করে মেয়েটিকে মেডিকেলের জন্য নিয়ে যায়। এরপর আমরা সেই বাবাকে দেখি যে বিশাল এক জনসভায় ভক্তদের আধ্যাত্মিক বয়ান দিচ্ছিল। সে সময় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, আর বাবার প্রিয় অন্ধভক্তরা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। তারা শহরে শহরে ঝামেলা তৈরি করতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখি আমাদের মূল চরিত্র পিসি সোলাঙ্কিকে, যে তার সন্তানকে কিছু ধর্মীয় উপদেশ দিচ্ছিল যে লোভ করা যাবে না, লোভ করা পাপ। তখন তার ছেলে শিবলিঙ্গের ওপরে দুধ ঢালে। সোলাঙ্কি জিজ্ঞাসা করে, কি হয়েছে? তার ছেলে বলে, আমার মনের মধ্যে শুধু লোভ জাগে বাবা, তাই দুধ ঢেলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সৃষ্টিকর্তা যেন আমার লোভকে ধ্বংস করে দেয়। সোলাঙ্কি জিজ্ঞাসা করে, কি লোভ তোমার? তার ছেলে বলে, বাবা, বারবার আমার আইসক্রিম খাওয়ার লোভ হয়। তখন সোলাঙ্কি বলে, ঢালো ঢালো ঢালো, আরেকটু দুধ ঢালো। ওদিকে এতক্ষণে ধর্মীয় গুরু বাবাকে কোর্টে নিয়ে আসা হয়েছে, যেখানে তার বিশাল সমর্থক বৃন্দ বাবার জয়গান গাচ্ছিল। কোর্টে বাবাকে বেশ কিছু অপরাধে অপরাধী করা হয়, আর বাবার উকিল চেষ্টা করছিল কোনোভাবে বাবাকে বেল করানো। কিন্তু ভিকটিমের উকিল বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে বাবাকে 15 দিনের জন্য পুলিশ কাস্টাডি করিয়ে দেয়। এদিকে বাবার ছেলে তাকে বের করার জন্য বিভিন্ন চেষ্টা করতে থাকে। ভিকটিমের পরিবার বাবাকে জেলে যেতে দেখে কিছুটা স্বস্তি পায়, আর তাদের উকিল এসে এই ছোট্ট বিজয়ের শুভকামনা জানায় এবং তাদেরকে খুব সতর্ক থাকতে বলে, যেন কোনো ধরনের খবর অন্য কারো কাছে না যায়। এরপর সে বাইরে আসতে কেউ একজন তাকে ফোন করে। এখানে আমরা বুঝতে পারি এই উকিল এই কেসের মাধ্যমে বেশ অনেক অর্থ বাবার পক্ষ থেকে নেয়ার পায়তারা করছে। এমন সময় উকিলের ফেলে আসা চাবিটি নূরের বাবা দিতে এসে সকল কথা শুনে ফেলে। সে বুঝে যায় এই উকিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এরপরে নূর সিং ও তার বাবা দিল্লি পুলিশের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলে। এখানে লেডি অফিসার চেতনা তাদেরকে সাহায্যের জন্য এক উকিলের খোঁজ দেয়, যে হলো পিসি সোলাঙ্কি। সোলাঙ্কি কিছু একটা ভেবে তাদের প্রত্যেককে এক এক করে তার রুমে ডাকে, আর তাদের সকল বয়ান লিখতে থাকে। প্রথমে নূরের বাবা যায়। সে বলে, শনিবার রাতে তার কাছে ফোন এসেছিল যে তার মেয়ের পেটে প্রচন্ড ব্যথা করছে, আর সে তাদের পরামর্শে মেয়েকে বাবার কাছে নিয়ে যায়। বাবা মেয়েকে দেখে বলেছিল মেয়ের শুদ্ধিকরণ করতে হবে। পরের দিন সে আমাদেরকে বসিয়ে মেয়েকে একা নিয়ে যায়। এরপর নূরকে ডাকে সোলাঙ্কি। নূর বলে তাকে একটি অন্ধকার ঘরে নিয়ে যায়, আর বাবা মেয়েটিকে বলে, পড়াশোনা বাদ দিয়ে আমার ভক্ত হয়ে যাও। এসব পড়াশোনার মধ্যে কিছু নেই। সমাজের যত গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে তারা প্রত্যেকেই আমার পা চেটে বেড়ায়। এরপর সে দরজা লক করে আমার সাথে যা ইচ্ছা তাই করতে থাকে। আমি চিৎকার করে সাহায্য চাইতে যাব, ঠিক তখনই সে আমার মুখ জোর করে চেপে ধরে। ছোট্ট বাচ্চা মেয়েটি খাঁচার ভেতরে থাকা পাখির মতো ছটফট করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এরপর সে জীবন্ত লাশের মতো সেখান থেকে বেরিয়ে আসে। নূর বাড়ি ফিরে তার পিতামাতাকে জানায়, তোমাদের বাবা কোনো ভগবান নয়, সে একজন মানুষরূপী রাক্ষস। কথাগুলো নোট করতে করতেই এত নিষ্ঠুর পরিস্থিতির কথা শুনে সোলাঙ্কির কলম থেমে যায়। নূর আরো বলে যে এ ঘটনা শোনার পর তার পিতামাতা সে বাবার সাথে দেখা করার জন্য গেলে বাবার শাগরেদরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সোলাঙ্কি তাদের সকলকে ভরসা দেয় আর তাদেরকে উৎসাহ করার জন্য একটি গল্প শোনায়। সে বলে, রাস্তার হলুদ বাতি জ্বলে ওঠার পরে একজন লোক মোটরসাইকেল চালানো শুরু করে, আর এদিকে সবুজ বাতি দেখেও একজন বাবা তার ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিল। ঠিক সে সময় মোটর চালক খুব জোরে ব্রেক করলেও বাইকটি ছেলে পায়ের উপর দিয়ে চলে যায়। এরপর একজন ডাক্তার দেখে বলে, কিছুই হয়নি। কিন্তু কিছুদিন পরে ছেলেটির পায়ে প্রচন্ড ব্যথা হয়। বাবা পুনরায় অন্য এক ডাক্তারের কাছে গেলে সে জানতে পারে তার ছেলের পায়ের হাড় গুড়িয়ে গেছে, অপারেশন করতে হবে।
কিন্তু বাবার কাছে টাকা ছিল না। সে বাইকওয়ালার বিরুদ্ধে কেস করে আমার মাধ্যমে। এখন আপনারা বলেন আমার কার পক্ষ নিয়ে এই কেস লড়া উচিত? নূরের বাবা বলে সন্তানের বাবার পক্ষ নিয়ে। তখন সোলাঙ্কি জানায় আমি 3 জনের বিপক্ষে কেসটি লড়েছিলাম। প্রথমে হলুদ বাতি অন হওয়ার কারণে বাইক স্টার্ট দিয়েছিল তাই, দ্বিতীয় প্রথম যে ডাক্তার ঠিকমতো চিকিৎসা করেনি, এবং তৃতীয় সেই ছোট্ট ছেলের বাবার বিরুদ্ধে। কেননা সবুজ বাতি হওয়ার পরেও সে কেন বিপজ্জনকভাবে তার সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিল। কিন্তু এই সকল বিষয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভুক্তভোগী কিন্তু সেই বাচ্চাটি। আমি অনেক কেস দেখেছি, এটি কিন্তু সাধারণ কেস নয়। আপনাদেরকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করা হবে। এখানে এই কেসটিতে অনেক দিন পর্যন্ত লড়াই করতে হবে, আর এজন্য প্রস্তুত হয়ে যান। তখন নূরের বাবা জিজ্ঞাসা করে আপনার ফিস কত? একথা শুনে সোলাঙ্কি বলে আপনার মেয়ের মুখের হাসি। এরপরে কোর্টে মামলা শুরু হয়ে যায়, যেখানে বাবার উপরে অনেকগুলো চার্জ লাগানো হয়। এদিকে বাবার উকিল কিছু ডকুমেন্ট উপস্থাপন করে। তারা প্রমাণ করার চেষ্টা করে যে ভিকটিম মাইনর নয়, সে বালিক হয়েছে। এখানে তারা উপস্থাপন করে ভিকটিমের প্লে স্কুলের সার্টিফিকেট, যেখানে তার বয়স দেওয়া ছিল 1994। সে অনুযায়ী তার বয়স এখন 18 বছর। তখন সোলাঙ্কি বলে প্লে গ্রুপের কাগজপত্র থেকে গুরুত্বপূর্ণ হলো 10ম শ্রেণীর কাগজপত্র, যেটা আমার কাছে আছে। সে সেই কাগজটি দেখায় যেখানে লেখা ছিল ভিকটিমের জন্মসাল 1996, অর্থাৎ ভিকটিম এখনো মাইনর এজ। এসব প্রমাণপত্র দেখে জজ বাবাকে বেল দেয় না। এরপর সোলাঙ্কি নূরের বাবাকে ফোন করে জিজ্ঞাসা করে এই ব্যাপারে তুমি সবার প্রথমে কার সাথে কথা বলেছ? সে জানায় তার বন্ধু বীরপালের সাথে কথা বলেছে, যে কোর্টে বয়ান দিতে প্রস্তুত। সোলাঙ্কি এখানে চিন্তা করে যে তাকে যেভাবেই হোক প্রত্যেকটি হিয়ারিং জিততে হবে, কারণ যদি বাবার একবার বেল হয়ে যায় তাহলে সে যে কোথায় পালিয়ে যাবে তাকে আর ধরা সম্ভব হবে না। আর মেয়েটিকে সে যেভাবেই হোক তাকে ন্যায় বিচার পাইয়েই ছাড়বে। নূরের বাবা নূরের প্রিন্সিপালের সাথে দেখা করে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে প্রিন্সিপালকে বলে প্রয়োজন হলে আপনাকেও বয়ান দিতে আসতে হতে পারে। প্রিন্সিপাল বলে আমি সব সময় আপনাদের পাশে আছি। এদিকে বাবার বেল না হওয়ার কারণে তার ছেলে হাইকোর্টে আপিল করে। হাইকোর্টে বাবার পক্ষ থেকে অনেক নাম করা এক উকিল আসে। তার কাছে বাবাকে নির্দোষ প্রমাণ করার মতো তেমন কিছুই ছিল না, কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে বিভিন্ন কৌশলে বাবাকে বেল করানোর চেষ্টা করতে থাকে। সে বলে দিল্লি পুলিশ এফআইআর লেখার আগেই মেডিকেল করানোর জন্য মেয়েটিকে নিয়ে যায়, যেটা ভারতের আইনের বিরুদ্ধে। সে কথাগুলো এমনভাবে উপস্থাপন করে যে যেন বাবা নির্দোষ, আর মেয়েটি দিল্লি পুলিশের সাথে যুক্ত হয়ে বাবার বদনাম করার চেষ্টা করছে। এখানে সোলাঙ্কি বলে ভারতের আইনে পোক্সোতে এটাও আছে যে যদি কোনো মাইনর এজের মেয়েকে যৌন হয়রানি করা হয় তাহলে এফআইআর আগেও তাকে মেডিকেল করানো যাবে। বিচারক এই সকল আর্গুমেন্ট দেখে বাবার বেল রিজেক্ট করে দেয়। এদিকে বাবার ছেলে বিভিন্ন উপায়ে চেষ্টা করছিল তার বাবাকে বেল করানো। সে এইবারও উকিলকে টাকার লোভ দেখাতে চায়। তার লোকজন 20 কোটি টাকা নিয়ে সোলাঙ্কির কাছে আসে। সোলাঙ্কি টাকা দেখে তার মাকে জিজ্ঞাসা করে মা 20 কোটি টাকা দিয়ে কি কি কেনা যেতে পারে? মা বলে অর্ধেক শহর। সোলাঙ্কি বলে তোমার কি লাগবে? মা বলে এত বড় শহর পরিষ্কার করবে কে? আমার ছোট্ট যে ঘর আছে আমি তাতেই খুশি। এরপর সোলাঙ্কি তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। সে ওই সন্ত্রাসীদের বোঝালো যে তাদের কাছে সৎ পথের অর্জিত যা আছে তাতেই তারা খুশি। পরের দিন কোর্টের বাইরে সোলাঙ্কি নূরের পরিবারকে বলে এ ধরনের কেসে বিভিন্ন কথার মাধ্যমে তোমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে। সে নূরকে বলে তোমাকে কিন্তু আরো সাহসী হতে হবে। এরপরে কোর্টে এক লোক বয়ান দিতে আসে, যে মূলত বাবার আশ্রমে কাজ করত। সে বলে বাবা এর আগেও এরকম অনেক অনৈতিক কাজ করেছে, একবার আমার চোখের সামনেও এমন ঘটনা ঘটেছে। এরপর নূর সিং এর বাবাকে ডাকা হয়। তিনি জানান তিনি বাবার অন্ধভক্ত ছিলেন, আর আয়ের অনেকটা অংশ তিনি বাবার আশ্রমে দান করতেন। এখানে বাবার উকিল নূর সিং এর বাবাকে বলে আপনি চক্রান্ত করে মেয়ের মাধ্যমে বাবাকে অপদস্থ করার চেষ্টা করছেন। আপনার লজ্জা করে না এসব কাজের জন্য মেয়েকে ব্যবহার করছেন? এ কথা শুনে নূরের বাবা রেগে গিয়ে বলে ধর্মের এত বড় গুরু এমন একটি কাজ করবে আমি বিশ্বাসই করতে পারছি না। সোলাঙ্কি নূরের বাবাকে শান্ত করে। এরপর নূর সিংকে ডেকে জিজ্ঞাসা করা হয় সে বাবার শরণাপন্ন হয়েছে কার কথাতে? নূর বলে তার পিতার কথাতে। মূলত উকিল প্রমাণ করার চেষ্টা করছিল যে নূর সিং এর পিতাই নূর সিং এর মাধ্যমে বাবাকে বদনাম করার চেষ্টা করছে। এরপর সে নূরকে জিজ্ঞাসা করে তোমার 10ম এবং 11তম শ্রেণীতে পার্সেন্টেজ কত ছিল? নূর বলে 10ম শ্রেণীতে 86% এবং 11তম শ্রেণীতে 56%। তখন উকিল বলে হঠাৎ করে পার্সেন্টেজে এত অধপতন কিভাবে হলো? তোমার কি কোনো অ্যাফেয়ার চলছে নাকি? উকিল বিভিন্নভাবে নূর ও তার পরিবারের আত্মবিশ্বাসকে ভেঙে ফেলার চেষ্টা করছিল, যেন এভাবে অপদস্থ হয়ে তারা বাধ্য হয়ে কেস থেকে সরে যায়। কিন্তু বাচ্চা মেয়ে নূর সাহসের সাথে সকল প্রশ্নের উত্তর দিতে থাকে এবং সে বলে
কোনো রিলেশন ছিল না, আমি আমার কোর্স চেঞ্জ করেছিলাম, তাই আমার পার্সেন্টেজ ড্রপ করেছিল। এদিকে সোলাঙ্কি একজন লোকের খোঁজ পায় যে মূলত বাবার দ্বারা নিপীড়িত মানুষদের তথ্য সংগ্রহ করতেন। তাই সোলাঙ্কি সিদ্ধান্ত নেয় তাকেও এই কেসের সাক্ষী হিসেবে নিয়ে আসবে। কিন্তু ওদিকে বাবার লোকেরা সেই ব্যক্তিকে অ্যাসিড দিয়ে মেরে ফেলে। এরপরে সোলাঙ্কির পেছনেও দুজন সন্দেহজনকভাবে সোলাঙ্কিকে পিছু করতে থাকে। সোলাঙ্কি তার মোবাইলে পুলিশকে মেসেজ করে সন্ত্রাসীদের হাত থেকে পালানোর চেষ্টা করতে থাকে। সন্ত্রাসী তাকে ধরেই ফেলছিল, ঠিক সে সময় পুলিশের গাড়ি সেখানে চলে এলে সন্ত্রাসীগুলো পালিয়ে চলে যায়। সোলাঙ্কি হাঁপ ছেড়ে বাঁচে। ওদিকে পুলিশ বাবার শাগরেদ প্রদীপকে খোঁজ করে, যে মূলত নূরকে বাবার রুম পর্যন্ত নিয়ে গিয়েছিল, কিন্তু তারা প্রদীপকে খুঁজে পাচ্ছিল না। ধীরে ধীরে এই কেসগুলোর সাথে জড়িত সকল সাক্ষী গায়েব হতে থাকে। এরপরে কোর্ট শুরু হলে বাবার পক্ষ থেকে নতুন চক্রান্ত শুরু হয়। তারা একজন প্রিন্সিপালকে নিয়ে এসে ভুয়া তথ্য উপস্থাপন করে প্রমাণ করার চেষ্টা করতে থাকে যে নূরের জন্মসাল 1994 সালে। এখানে সোলাঙ্কিও কিছু তথ্য উপস্থাপন করে, যেখানে মেয়েটির বয়স 1996। কিন্তু এখানে আসল বিষয় হলো কোনটা সত্য সেটা প্রমাণ করা জরুরি। সোলাঙ্কি প্রিন্সিপালকে এমন কথার জালে ফেলে যার ফলে প্রিন্সিপাল অজান্তেই বলে ফেলে নূর তার স্কুলে ভর্তি হয়নি। এরপরে আরো একজনের বয়ান নেওয়া হয়, সে বাবার আশ্রমে বিভিন্ন গোপনীয় ওষুধ সাপ্লাই করত। সে দুজন মেয়ের কথা জানতো যাদেরকে বাবা ও তার ছেলে নির্যাতন করেছিল। উকিল জিজ্ঞাসা করে, তাহলে এতদিন বলেননি কেন? লোকটি বলে, ভয়ে। কিন্তু এই মেয়ের সাহসিকতা দেখে আমিও সাহস পেয়েছি, তাই কোর্টকে সকল কিছু জানাতে এসেছি। এর ফলে বাবার বেল পুনরায় বাতিল হয়ে যায়। এরপর সকলেই কোর্ট থেকে বাইরে বের হচ্ছিল। এমন সময় একজন ছুরি নিয়ে সোলাঙ্কির দিকে ধেয়ে আসতে থাকে। সোলাঙ্কি অত্যন্ত ভয় পেয়ে যায়, কিন্তু তারা বাবার বিরুদ্ধে বয়ান দেয়া সেই লোকটিকে মেরে ফেলে। এভাবেই সকল সাক্ষীর মনের ভেতরে ভয় তৈরি করার চেষ্টা করে বাবার লোকেরা। এজন্য পুলিশ তাদের সকলের জন্য সিকিউরিটি ব্যবস্থা করে, কিন্তু সেটিও নামে মাত্র। আর নূর তার দৈনন্দিন জীবনেও স্বাভাবিক হতে পারছিল না, কেননা প্রত্যেকেই তার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যে যেন সেই দোষী। কিন্তু সোলাঙ্কি তাকে বোঝায়, তুমি এমন একজন মানুষের বিপক্ষে দাঁড়িয়েছ যাকে পুরো দেশের জনগণ প্রভু হিসেবে মানে। তুমি তাদের প্রভুকে শাস্তি দেওয়ার চেষ্টা করছো, তাই তোমার প্রতি তারা এমন ভাবে তো তাকাবেই। তোমাকে আরো শক্ত হতে হবে, তোমার কোমর ভালোভাবে বেঁধে নাও, সামনের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে, কিন্তু তবুও আমরা ভেঙে পড়ব না। এরপরে কোর্ট চলাকালীন সময় বাবার উকিল নূরকে বিভিন্ন কথার মাধ্যমে তাকে অপদস্থ করার চেষ্টা করতে থাকে। সে জিজ্ঞাসা করতে থাকে, ঘরে কি কি ছিল, বিছানা চাদরের রং কি ছিল, ফ্যানের রং কি ছিল। এগুলো কথা শুনে নূর কিছুটা ঘাবড়ে যায়, আর সে কোনো কিছু সঠিক উত্তর দিতে পারছিল না। কিন্তু সোলাঙ্কি তখন বলে, একটি মেয়ের সাথে যখন এমন ঘটনা ঘটতে শুরু করে তখন সে নিজেকে বাঁচানো ছাড়া অন্য কিছুকে ভাবতে পারে। ওই পরিস্থিতিতে নিজেকে বাঁচানো বাদ দিয়ে সে কিভাবে দেখতে যাবে কোথায় কি আছে, কোনটা রং কিসের। সোলাঙ্কি বিচারককে বলে, আপনি তো প্রতিদিন এই কোর্টরুমে আসেন, বলুন তো আপনার ফ্যানের রং কি। একথা শুনে বিচারক পেছনের দিকে তাকায়। এমনকি সোলাঙ্কি তার প্রতিপক্ষ উকিলকে জিজ্ঞাসা করে, আপনি তো প্রতিদিন আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে আসেন, বলুন তো আপনার অ্যাসিস্ট্যান্টের হাতের ঘড়ির কি রং। সেই উকিলটিও অ্যাসিস্ট্যান্টের ঘড়ির দিকে তাকায়। এখানে সোলাঙ্কি বোঝাতে সক্ষম হয় যে নূর এতক্ষণ যা বলছিল তা কেন বলছিল। এদিকে আরেকজন সাক্ষীর মৃত্যু হওয়ার কারণে সোলাঙ্কি তার ছেলে ও অ্যাসিস্ট্যান্টের জন্য চিন্তায় পড়ে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে ওই কেস থেকে বের করে দেয়, কেননা সে চায় তার জন্য কোনো নির্দোষ মারা না যাক। এদিকে কেসটি পুনরায় হাইকোর্টে তোলা হয়, যেখানে বাবার উকিল উপস্থাপন করে যে তার মারাত্মক একটি অসুখ হয়েছে, আর যার জন্য তাকে আমেরিকায় নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য, কেননা ভারতে এমন কোনো চিকিৎসা নেই। সোলাঙ্কি বোঝা যায় বাবা যদি আমেরিকায় চলে যায় তাহলে সে ভারতের আইনের নাগালের বাইরে চলে যাবে। সোলাঙ্কি জিজ্ঞাসা করে, এই অসুখ তার কত বছর আগে থেকে। বাবার উকিল বলে 4 বছর। তখন সোলাঙ্কি বলে, এত বছরে কোনো চিকিৎসা হলো না, হঠাৎ করে 4 বছর পরে তার এখনই আমেরিকায় যেতে হবে। আর আপনি বললেন ভারতে কোনো তেমন চিকিৎসা নেই। ভারতে এম নামক সংস্থায় চিকিৎসকের জন্য লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয় এবং সেখান থেকে যারা প্রতিভাবান তাদেরকে নেওয়া হয়, তাহলে কিভাবে বললেন যে ভারতে চিকিৎসা নেই। বিচারক এ সকল কথা শুনে বাবার এম নামক সংস্থায় চিকিৎসার অনুমতি দেয়। এরপরে বাবার চেক আপ করানো হয়, আর রিপোর্ট দেখে বিচারক বাবার বেল ডিনাই করে দেয়। এদিকে সোলাঙ্কি ফোন করে জানতে পারে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না। সে খুব চিন্তায় পড়ে যায়, রাক্ষসগুলো কি তার সন্তানকেও মেরে ফেলেছে। অনেক খোঁজাখুঁজির পরে সে জানতে পারে তার ছেলে বন্ধুদের সাথে আইসক্রিম খেতে গিয়েছিল। এরপরে পুনরায় কেসটি লোকাল কোর্টে চলতে থাকে। প্রায় 5 বছর ধরে এই কেসটি চলছিল। এখন এর ফলাফল জানানোর সময় এসেছে, যেখানে বাবার উকিলের কাছে তেমন কোনো প্রমাণ আর অবশিষ্ট ছিল না। তাই সে কথার জালে জজের মন নরম করতে থাকে। সে বলতে থাকে, বাবা খুবই স্বনামধন্য একজন ব্যক্তি, তাকে ফাঁসানো হচ্ছে,
তার অধীনে লাখ লাখ মানুষের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, পড়াশোনা করছে, বাসস্থান পাচ্ছে। আপনি যদি তাকে শাস্তি দেন তাহলে তারা নিরুপায় হয়ে যাবে। আমাদের সমাজের এই লাখ লাখ মানুষকে বাঁচাতে হলে বাবাকে এই মিথ্যে অপরাধ থেকে মুক্তি দিতে হবে। এরপর সোলাঙ্কি বলে, আমি কিছুটা লজ্জাবোধ করছি যে আমাদের এই মহান দেশে প্রত্যেকটি মেয়েরা কোনো না কোনো ভাবে মানসিক ও শারীরিকভাবে একবার হলেও নির্যাতিত হয়। এই বাচ্চা মেয়েটিকে দেখে অনেকেই মনে করে সে টাকা উপার্জনের জন্য এই কেসটি লড়ছে, আবার কেউ মনে করে বাবাকে বদনাম করার জন্য এমনটি করছে। কিন্তু আমার চোখে সে খুবই সাহসী একটি মেয়ে, কারণ সে অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আর সে ওই সকল মেয়ের প্রতিনিধি হিসেবে আওয়াজ তুলছে যারা সমাজের ভয়ে অপরাধের বিরুদ্ধে কথা বলতে পারে না। কিন্তু সমাজের অনেক অন্ধ ব্যক্তিরা এই বিষয়টিকে শুধু ধর্মই করে যাচ্ছে। তাহলে আমিও একটি ধর্মের কাহিনী শোনাই। সে সবাইকে বলে, রাবণ মৃত্যুর পরে তার কৃতকর্মের জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করছিল। পার্বতী দেখে শিবকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করে। শিব বলেছিল, পৃথিবীতে 3 ধরনের পাপকর্ম রয়েছে। প্রথম 2 ধরনের পাপ ক্ষমার যোগ্য, কিন্তু রাবণ যে পাপ করেছে সেটি ক্ষমার অযোগ্য, কারণ সে ধর্মীয় সাধুর বেশ ধরে সীতাকে অপহরণ করেছিল। সে যদি রাবণ হয়ে এই কাজটি করত তাহলে হয়তো আমি তাকে ক্ষমা করে দিতাম। সোলাঙ্কি বাবাকে দেখে বলে, সেও একজন রাবণ, একে কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়। এ ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মাসুম বাচ্চাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের প্রত্যেকের বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। সৃষ্টিকর্তার নাম ব্যবহার করে সে জঘন্য অপরাধ করেছে। আমি তার মৃত্যুদণ্ড দাবি করছি, মৃত্যু পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হোক। তার এমন কথা শুনে কোর্টরুমের সবাই স্তব্ধ হয়ে যায়। আর নিরাপত্তার জন্য জেলখানার ভেতরে এর রায় দেয়া হয়, যেখানে বাবার সকল অপকর্মের জন্য তাকে আজীবন কারাদণ্ড দেয়া হয়। এখানে বাবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, যেটা ছিল সত্যের কাছে মিথ্যার হার। তার দম্ভ ভাঙতে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনেক ব্যথা, বেদনা, পরাজয়, লাঞ্ছনাকে পরাজিত করে জিতে যায় নূর। তার ভেতরে থাকা সকল কষ্ট এক চিৎকারে বের করে দিয়ে সে বরণ করে নেয় জয়কে।